আমার ছেলেবেলার বন্ধু মানিক। সেবারে মানিক তার বাড়ির আর সকলকার সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় নাই বললুম। কিছুদিন পরে মানিকের কাছ থেকে এই চিঠিখানি পেলুম। ভাই অমল, তোমার জন্য বড় মন কেমন করছে, কারণ এই দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না। যে বাড়িতে আছি সেখানেও চমৎকার। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা, আর একদিকে পাহাড়ের পর পাহাড়, তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যায় এক রূপলী নদী। তুমি আজকেই মোট ঘাট বেঁধে রওনা হও। আমাদের চিলের ছাতের ঘর থেকে চারদিকে দৃশ্য খুব স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য এই ঘরখানি রিজার্ভ করে রেখেছে। আসতে দেরি হলে জরিমানা দিতে হবে। এখানকার খবর সব ভালো। এটি তোমার মানিক। মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন। আমি নাকি কবি। বাংলাদেশে কবিতা লিখলে কবি হওয়া যায় কি না? সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ না রক্ষা করলে খুবই একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে। অতএব মোট ঘাট বাঁধতে শুরু করল। মানিকের বাড়িতে এসে উঠেছি। বাড়িখানি পুরনো হলেও প্রাসাদের মতো প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভিতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে। এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন মানিকের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হল, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল। বিলিতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভিতরে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতো কি দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম, ওটা কি মানিক? মানিক বললে, কবর। কবর? হ্যাঁ, এই বাড়িখানা আগে এক সাহেবের ছিল, আর মেয়ে মারা গেলে তাকে এখানেই কবর দেওয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হলো। তারপর রেগে গড় গড় করতে লাগলো। দেখলুম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে, কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলুম না। বললুম, মানিক, তোমার কুকুর কি দেখে খেপে গেল? মানিক বললে, জানি না, লিলি ওই কবরটাকে দেখলেই খেপে যায়, যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায়। আমি বললাম, না মানিক, ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না। ওকে দেখলে মনে হয় ও যেন মহা ভয়ে পাগল হয়ে গেছে। মানিক এসে বললে, ও কথা এখন থাক, চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়ির ভিতরে ঢুকলো। যেমন প্রকাণ্ড বাড়ি তেমনি মস্ত মস্ত ঘর। সেসব ঘরের অবস্থা এখন ভালো নয়। কোথাও চুনবালি খসে পড়েছে, কোথাও মেঝে ছেঁদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে, কোথাও কড়ি কাঠ থেকে বাদুড়েরা দলে দলে ঝুলছে। মানিক বললে, এ বাড়িখানে অনেকদিন খালি পড়েছিল। এ মেরুয়াদের দেশে কুসংস্কার বড় বেশি। বোধহয় ওই কবরের ভয়েই এ বাড়িখানে এতদিন কেউ ভাড়া নিতে চায়নি। আমি বললাম, বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না। জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না। মানিক বললে, আমরা কিন্তু আজ 3 সপ্তাহ ধরে এখানে খুব সুখে বাস করছি। ও কবর ফুঁড়ে উঠে কোনোদিন কোনো মেম পেতনি আমাদের সঙ্গে গল্প করতে আসেনি। নাও, এখন ওপরে উঠে তোমার ঘর দেখবে, চলো। এক সেকেন্ড, এখানে তো দেখছি পুরোনো দিনের লুডোর বোর্ডের অনেক কালেকশনও আছে। হ্যাঁ, সেই সাহেব বোধহয় লুডো খেলতে ভালোবাসতো। লুডো খেলাখানা আমারও বড্ড ফেভারিট। ছেলেবেলায় কত খেলেছি, তবে আজকাল সবাই এত ব্যস্ত, সেরকম কাউকে পাই না একসাথে খেলবো বলে। এটাই তো ভুল বললে ব্রাদার। তুমি কি জানো, তুমি এখন মোবাইলে লুডো খেলতে পারো লুডো সিং অ্যাপে, ঠিক যেমনটি ছেলেবেলায় খেলতে। শুধু তফাৎটা এটাই, সেখান থেকে তুমি টাকা পেতে না, আর এখান থেকে টাকা পাওয়া যায়। বলো কি, সত্যি? একদম সত্যি। এখানে একজন আরেকজনের সাথে লুডো খেলতে পারে, যেখানে র্যান্ডামলি আরেকটা প্লেয়ার সিলেক্ট করা হয়। তার সাথে মাত্র একটা টোকেন দিয়ে লুডো খেলো, আর জিতলেই পয়সা ডবল। আচ্ছা, তাছাড়া এখানে অফলাইন মোডও আছে। শুধু তাই নয়, এখানে 2, 3 বা 4 জন প্লেয়ারের অন্যান্য খেলাও আছে, যা তুমি বন্ধুদের সাথে অনায়াসেই খেলতে পারো। দারুণ তো। আর এই অ্যাপের সব থেকে বেশি বেনিফিট কি জানো? এই অ্যাপে জিতে যাওয়া টাকা সরাসরি পেটিএম এ ট্রান্সফার করে উইথড্র করতে পারো।
আর ডাউনলোডটা কোথা থেকে করতে হয়? ডেসক্রিপশনে লিংক দেওয়াই আছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। বাহ, আমি এক্ষুনি ডাউনলোড করছি। নাও এবার চলো দেখি তোমার চিলের ছাতের ঘরে। চওড়া এক কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। একসময় এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল, এখনো তা বেশ বোঝা যায়। কিন্তু আজ এই সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপে যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগলো। চিলের ছাতের ঘর বলতে আমরা যা বুঝি, এখানে সেরকমটি নয়। এ ঘরখানা নূতন ধরনের। এ শ্রেণীর ঘর প্রায়ই খুব ছোট হয়, কিন্তু এ ঘরখানা বেশ বড়সড়। এর একদিকে কাঠের সিঁড়ি উপরে এসে উঠেছে এবং তারপরেই ঘরখানা শুরু হয়েছে। তিন দিকে সারি সারি 12টা লম্বা চওড়া জানলা ও ঘরের ম্যাটিং মোড়া মেঝের উপরে কতগুলো পুরনো সোফা, কোচ, চেয়ার, ড্রেসিং টেবিল, ওয়াশিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড় লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়ে কেন জানি না আমার মনে হলো এই জায়গাটা যেন খালি নয়। এখানে যেন কি একটা অদৃশ্য বিভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল, যেন এখানে একটুও হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি বললাম, মানিক, ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে রেখেছো কেন? খুলে দাও, খুলে দাও। মানিক আমার কথা মতো কাজ করলে বাহির থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভেতর ছুটে এলো শিশুর মতো সকৌতুকে। সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল। একটা জানলার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের উপরে ভেসে উঠল অপূর্ব চিত্রপট। প্রথমে দেখলুম পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমেই উঁচু হয়ে আলো মাখা নীল আকাশের দিকে উঠে গেছে। যেন ভগবানের পূজার থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে। তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্যশীলা নদী। সে কালো পাহাড়মালার তলার রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরেই আবিষ্কার করলুম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। মনটা আবার খুঁতখুত করতে লাগলো। ফিরে বললুম, দেখো মানিক, এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন নিশ্চয়ই তিনি কবি ছিলেন, কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গড়ো দিলেন কেন? এটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। মানিক বললে, এখানকার লোকেদের মুখে এক গাঁজাখুরি গল্প শুনেছি। মারা যাবার পর মেমের দেহকে নাকি প্রথমে গোরস্থানে নিয়ে গিয়েই গোরো দেওয়া হয়েছিল, কিন্তু তারপর দিনই দেখা যায় মরা শুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির উপরে পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্তে পুরে মাটি চাপা দেওয়া হলো, কিন্তু পরদিন সকালে আবার সে দৃশ্য। উপরি উপরি 3বার এ দৃশ্যের অভিনয় হবার পর গোরস্থানের পাদ্রী বললেন, এ পাপীর দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয়, একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক। তখন সকলে বাধ্য হয়েই দেহটাকে এ বাড়ির ভিতরে এনে গোড়ো দিলেন। সে থেকে পাপী আর কবর থেকে পালাবার চেষ্টা করেনি। আমি বললুম, পাদ্রী সাহেব মেমের দেহকে পাপীর দেহ বললেন কেন? মানিক বললে, মেমটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু আজগুবি গল্প আমি বিশ্বাস করি না, এসব হচ্ছে বানানো কথা। ঘরের চারিধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করলুম, এ ঘরের এই পুরনো আসবাবপত্রগুলো কোত্থেকে এলো? মানিক বললে, আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের। তার মেম এই ঘরেই বাস করত। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনি ভাবেই রেখে দিয়েছেন। আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এই ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি। হঠাৎ কাঠের ঠিক মাথার উপরেই দেওয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিং এর দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। স্ত্রীলোকের ছবি। আসলে মানুষের দেহ যত বড় হয়
সে আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয়। সুধালুম, ও কার ছবি মানিক? মানিক বললে, সেই মেমের। কাছে গিয়ে দেখো না, মেমটি দেখতে ঠিক ডানা কাটা পরীর মতো ছিল না? পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেল। পটে আঁকা আছে এক বুড়ির চেহারা। তার বয়স 65 কম হবে না। লিকলিকে দেহ, বাঁখারির মতো সরু বাহু, সাদা সনের মতো চুলগুলো কাঁধের উপর এসে পড়েছে। ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত হাসি, নাকটা টিয়া পাখির মতো বাঁকানো, আর তার কোটরে ঢোকা কুতকুতে চোখ দুটো। ওহ, সেই চোখ দুটোর ভিতর থেকে যে ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে, আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো গোখ্র সাপের চেয়েও ভয়ানক সে চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তি ও তার চোখ যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয়, এটা কখনো কল্পনা করতে পারিনি। বিলিতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। মানিক বললে, কি অমল, এই মেম সাহেবটিকে তোমার পছন্দ হলো? ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললুম, পছন্দ? যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে সে মানুষটির প্রকৃতি নিশ্চয় খুব জঘন্য ছিল। তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে সরিয়ে না রাখো, তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব। মানিক বললে, কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে। আমি বললাম, তাহলে আমাকে অন্য ঘরে দাও। মানিক একটু ভেবে বললে, আচ্ছা, এসো আমরা দুজনে মিলে ছবিটাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই। তারপর বাড়ি ছাড়ার সময় ছবিখানা আবার দেওয়ালে টাঙিয়ে রেখে গেলেই চলবে। খাটের উপরে উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করল, কিন্তু সে কি ভীষণ ভারী ছবি। ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী। মানিক আশ্চর্য হয়ে বললে, ছবি কখনো এত ভারী হয়? অবশেষে কষ্টে সৃষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের উপরে নিয়ে গিয়ে রেখে এলো। মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বললে, ও কি অমল, তুমি হাত কাটলে কেমন করে? তোমার হাতে অত রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি, সত্যিই তো আমার দুখানা হাতে যে রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপরে মানিকের দুই হাতের দিকে তাকিয়ে আমিও বলে উঠলাম, মানিক, মানিক, তোমার হাতে যে রক্ত। মানিক নিজের হাতের দিকে হতভম্বের মতো তাকিয়ে বললে, তাই তো, কখন যে হাত কেটেছে আমি কিছু টের পাইনি। দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললুম। তারপর আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেলুম। আমাদের কারোর হাতে কোথাও এতটুকু আঁচড়ের দাগ পর্যন্ত নেই। তবে কিসের রক্ত? এ কি রহস্য? সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল। দূরের নদী, পাহাড়, বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো। সেদিকে মোহিত চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লুম কিছুই বুঝতে পারলুম না। আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। কি জন্যে ঘুম ভাঙলো সেটা বুঝতে পারলুম না বটে, কিন্তু এটা বেশ অনুভব করলুম ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে। ধর্মরিয়ে বিছানার উপর উঠে বসে চেয়ে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো। মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয়, একবার সে ঘরে ঢুকে আমি ঠিক এরকমই দুর্গন্ধই পেয়েছিলাম। হঠাৎ আমার মাথার উপর কে ফোঁস করে নিঃশ্বাস ফেললে। আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। ভাবলুম মনের ভুল, হয়তো জানলা দিয়ে দমকা হাওয়া এসে আমার চুলে লেগেছে। একটু সরে বসে বিছানা হাতড়ে দেশলাই বাক্সটা পেলুম। একটা কাঠি জেলে তুলে ধরে তাড়াতাড়ি ঘরের চারদিকটা একবার দেখে নেব। দেশলাইয়ের কাঠি নিভে গেল, কিন্তু যা দেখেছি সেইটুকুই যথেষ্ট।
মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিটাকে ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিল, সে ছবিখানা ঘরের দেওয়ালে যেখানে ছিল আবার ঠিক সেখানেই টাঙানো রয়েছে। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের উপরে কে যেন একখানা হাত রাখলে, বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত। ভয় পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজোরে এক ঘুষি ছুড়লুম। পর মুহূর্তে কে যেন সশব্দে দড়াম করে মেঝের উপরে পড়ে গেল। আমি আর অপেক্ষা করলুম না, তীরের মতো ছুটে ছাতের ঘরে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলুম। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক। আমাকে দেখেই শুধলে, ব্যাপার কি, তোমার ঘরে ও কিসের শব্দ হলো? আমি কাঁপতে কাঁপতে বললাম, তোমাদের সেই ডাইনির ছবি আবার আবার ঘরে ফিরে এসছে। ধ্যাৎ, যত সব বাজে কথা। ছবির কি পা আছে? দাঁড়াও, দেখে আসছি। এ বলে মানিক দ্রুত পথে উপরে উঠে গেল। কিন্তু তারপরেই শুনলাম মানিকের উচ্চ আর্তনাদ, বাঁচাও বাঁচাও। তারপরেই দেখলুম সে একসঙ্গে ৩-৪টে সিঁড়ি টপকে নিচে নেমে আসছে। আকুল স্বরে সে বললে, ঘরের ভিতরে পচা মরার গন্ধ, আর ঘরের মেঝেতে পড়ে আছে একটা বুড়ির পচা আর গলা মরা। হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল। আমার কাঁধের উপর থেকে একটা রক্তের ধারা গা বেয়ে নেমে আসছে। আমি কাঁধে সেই বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছিলাম। সে বাড়ি থেকে বেরিয়ে আসতে আর দেরি করলুম না। সেদিনই কোনো রকমে গাড়ি ঠিক করে সবাই মিলে রওনা দিলাম নিজের বাড়ির দিকে।